এবং রাত্রি শুয়ে আছি বেডে, তা হঠাৎ করে দেখি যে 2 হাত উঁচু করে বেডের করে আসার মার দিয়েছে। তখন আমি বুঝলাম যে এই বাড়ি যে জেন আছে সেই জেনের এই কাজ কাম। আমার পেছনে যে পুরাতন বাড়িটা দেখছেন, এক রাতে 3 বন্ধু অনেক নেশা করে বাইক নিয়ে ছুটে এসেছিল এই বাসার সামনে। পরে তারা জেদ করে যে তারা এই বাসায় রাত থাকবে, কিন্তু পরদিন সকালে তাদের আর বাড়ি ফেরা হয়নি, কারণ পাশে যে নবগঙ্গা নদীটি আছে সেখানে সকালবেলা 3 বন্ধুরই মাথাবিহীন লাশ পাওয়া যায়, যে ঘটনাটা পুরো এলাকাবাসীকে নিশ্চুপ করে দিয়েছে এবং এই বাড়ির প্রতি আরো ভয়ঙ্কর করে তুলেছে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের সেই অভিশপ্ত এবং ভয়ঙ্কর মিয়ার দালানের সামনে। স্থানীয়দের মতে সন্ধ্যার পরে এই বাড়ির দিকে তাকাতেও তাদের রক্ত শিউরে ওঠে, কারণ রাতের অন্ধকারে এই বাড়ির ভিতর থেকে নাকি শোনা যায় মেয়েদের গলার কান্নার আওয়াজ, আবার কখনো বাতাসে ভেসে আসে নূপুরের আওয়াজ, যেন অন্ধকারে কেউ নাচানাচি করতেছে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই যে বাড়ির সামনে 6টি প্রাচীন কবর দেখতে পাচ্ছেন, গ্রামের মানুষের বিশ্বাস সূর্য ডোবার পরে এই কবরগুলো নাকি জ্যান্ত হয়ে ওঠে, ভিতরের পরিবেশগুলো নাকি হয়ে যায় অকল্পনীয় ভয়ঙ্কর। কি ঘটেছিল আসলে? চলুন আজ ভিতরে ঢুকে এই দালানের রহস্যটা নিজের চোখে দেখে আসি। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় সুবিশাল দালানটি নির্মাণ করা হয়েছিল বহুত বছর আগে। 1236 বঙ্গাব্দে এই বাসাটি নির্মাণ করা হয় এবং ভারত বাংলাদেশ যখন আলাদা হয় 1947 সালে, তখন এই বাড়িটি কিনে নেন সেলিম চৌধুরী নামে একজন ব্যক্তি এবং সেই থেকে আস্তে আস্তে তৈরি হয় নানান রকম রহস্য। বাইরে থেকে শুনে হয়তো মনে হতে পারে এইগুলো একটা গল্প, কিন্তু বিশ্বাস করুন, আপনি বাড়ির ভিতরে পা রাখলেই বুঝতে পারবেন এই ভয়ঙ্কর গল্পগুলো কেন সত্যি বলে মনে হয়। চারপাশের এই গুমটো আর দম বন্ধ করা পরিবেশ যে কাউকে ভয় পাওয়ায় দেওয়ার জন্য যথেষ্ট। এই যে আমার পিছনে যেটা দেখছেন, এটা ছিল এই বাসার রান্নাঘর, আর এই যে অন্ধকার যে গুপচি মার্কা জায়গাটা দেখছেন, এইটা হলো সেই গুপ্তঘর। ভেতরে এতটাই অন্ধকার যে দিনের বেলায়ও এখানে উকে দিতে বুক কেঁপে যায়। এখানে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের ভয় লেগে যাবে। আপনারা শুনলে অবাক হবেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত এই জায়গায় দেশের নানান প্রান্ত থেকে অনেক টুরিস্ট ঘুরতে আসে, দেখতে আসে, কিন্তু সন্ধ্যার আলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথে ঘটে যায় এখানে অদ্ভুত ঘটনা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই বাড়ির মেন গেটে বড় একটি তালা দেওয়া হয় এবং কি সন্ধ্যার সময় এই বাড়ির আশপাশে কাউকে আসতে দেওয়া হয় না। কিন্তু কেন? এটা কি সাধারণ মানুষের শুধু নিরাপত্তার জন্য, নাকি রাতের অন্ধকারে সত্যি কোনো কিছু জেগে ওঠে যার মুখোমুখি হওয়ার সাহস কোনো জীবিত মানুষের নেই? তবে এই বাড়ির সব থেকে ভয়ঙ্কর গল্প কিন্তু ভূত বা আত্মার নিয়ে না, এর সাথে জড়িয়ে আছে লোভ আর মৃত্যুর ফাঁদ। একটু ভালো করে খেয়াল করে দেখুন এই জায়গাটা। স্থানীয় মানুষের মুখে মুখে যুগের পর যুগ এই কথাটা ঘটে আসতেছে বা লোটে আসতেছে। পুরো মিয়ার দালানের এই সুড়ঙ্গ দিয়ে নাকি একটা কক্ষ আছে, যেটাকে গুপ্তঘর বলে। বলা হয় সেখানে নাকি রাজাদের সকল ধন সম্পদ রাখা হয়েছিল, আর সেই ঘরে যাওয়ার এই একটাই রাস্তা, এই সুড়ঙ্গ। বলা হয় এই সুড়ঙ্গ দিয়ে গেলেই নাকি ওই সকল স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে এবং কি এই গুপ্তধন বা স্বর্ণ মুদ্রার লোভে অনেক মানুষ বিভিন্ন সময় এই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি শুনবেন? তারা কেউ কখনো ব্যাক আসেনি, ফেরত আসেনি। তারা কি তার ভিতরকার মায়াজালে পড়ে গিয়েছে, নাকি অন্য কোনো রহস্য আছে যা তাদের কখনো ভিতর থেকে বাইরে আসতে দিন, নাকি এই গুপ্তধনের এমন কিছু আছে যারা এটাকে প্রোটেকশন করে? এতক্ষণ এই বাড়ির পরিবেশ এবং এই বাড়ির ইতিহাস নিয়ে যে গা ছমছমে আপনারা গল্প শোনালাম, এটা শুনে যে কেউ ভয় পাবে এটাই স্বাভাবিক। কিন্তু এবার আসুন আসল গল্পে, মুদ্রার উল্টো পিঠে। এতক্ষণে এই মিয়ার দালানে যে 3 বন্ধুর মাথাবিহীন লাশ, রাতে মেয়েদের কান্না, নুপুরের শব্দ, জ্যান্ত হয়ে ওঠা খবর কিংবা গুপ্ত সরঙ্গের যে গল্প বললাম, তা সবটাই ছিল বানোয়াট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কেবল মানুষের মুখ থেকে এক মুখ থেকে আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ, এইভাবেই চলেছে, কিন্তু এমন কিছুই হয় নাই। বাস্তব কথা হলো এখানে কোনো ভূত বা প্রেতাত্মা বা কোনো সুড়ঙ্গ নেই। 1236 বঙ্গাব্দে এই বাড়িটি তৈরি করা হয়েছিল
পরবর্তীতে 1947 সালে ভারত বাংলাদেশ যখন বিভক্ত হয়ে যায় তখন এই বাড়িটি কিনে নেন সেলিম চৌধুরী নামে এক ব্যক্তি। কিন্তু কেউ রক্ষণাবেক্ষণ করা হয় না, ঠিকভাবে পরিচর্যা করা হয় না বলে এখানে কেউ থাকতে পারতো না, ভয়তে কেউ আসতো না। এটা হলো মূল কাহিনী। আর সব থেকে বড় কথা, এখন এখানে মানুষ বসবাস করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোফা রয়েছে, ওই পাশে বেড আছে, মানুষ থাকে তার ফ্যামিলি সংসার সবকিছু নিয়ে। তো আপনারা যা শুনলেন সেগুলো আসলে সবকিছু গুজব ছিল। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার কারণে এবং কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা না থাকার কারণে এই জায়গাটায় এমন থমথমে পরিবেশ হয়ে উঠেছিল। কিন্তু এখন এখানে মানুষ বসবাস করে, সাথে এখানে মানুষ সবসময় থাকে। তো এই জায়গায় এখন আর কোনো সমস্যা নেই। আমরা যা শুনে এসেছি অতীতে সেটা নিয়ে আর আমাদের এখন কোনো ভয় নাই। তো বন্ধুরা, আজকের এই হরর টু রিয়েলিটির যে ব্লগটা বানালাম এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে বলেছিলাম না এখানে কিছু মানুষ বাস করে, আসলে তাদের সাথে কি হয়েছে আপনারা নিজেই শুনুন। আমি যখন 2020-এ আসছিলাম, এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং রাত্রি শুয়ে আছি বেডে, তা হঠাৎ করে দেখি যে দুই হাত উঁচু করে বেডের পরে আসার মার দিয়েছে। তখন আমি বুঝলাম যে এই বাড়ি যে জেন আছে সেই জেনের এই কাজ কাম। তারপর একদিনকে সোফায় শুয়ে আছি, রাত 12টার পর দেখি যে ছাদে লোকজন হাঁটাহাঁটি করলে যেরকম শব্দ আছে। আর ওই সামনে হলো গিয়ে খোদাই করে লেখা আছে, ওই যখন বিল্ডিং তৈরি করে তখন লেখা আছে শ্রী শ্রী রাম মুরারিধর গ্রাম ধাম বেবি আশরাফুন্নেসালাম কি কই বহুরে রোবা খান ইন্দির অমরাপুর নবগঙ্গার উত্তরধার 75,000 টাকায় করলাম নির্মাণ। এদেশে কার সাধ্যবাদিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সমান। কলকাতার রাজচন্দ্র রাজ 1229 সালে শুরু করি কাজ, 1236 সালে সমাপ্ত দিলাম। ইতি সেলিম চৌধুরী।